ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি তো রোজ নিজেকে কত ভাবে আড়াল করি, তবু আপনি ওই খবরের কাগজের আড়াল থেকে রোজ চোখ দিয়ে আমাকে গিলে খান। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা একটা শব্দের সাথে খুব পরিচিত, ভাইরাল। এবং যারা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল, তাদের দেখতে আমরা খুব পছন্দ করি। যেরকম সারাদিন কাজের মাঝখানে ওই রিলস দেখে বিনোদনটার প্রত্যেকে এনজয় করি। তো এমন দুজন রয়েছে, তাদেরকে বেশি পরিচয় দিতে হয় না, মানে দেখলে আপনারা চিনতে পারবেন, প্রত্যেক দিনই দেখেন। অর্ণবদা এবং প্রিয়াদি রয়েছে। স্বাগত তোমাকে টলি টাইমে। প্রথমত তো এই যে আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়া, আগে প্রথমত বলো তোমাদের সোশ্যাল মিডিয়ায় কতটা সময় কাটে কন্টেন্ট আপলোড করা এবং সেটাকে ক্রিয়েট করা, দর্শকদের কীভাবে পছন্দ হবে সেই ভাবনাটা দিয়ে কাজ শুরু করা? ওটা ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার আগে অবধি চলে। আমরা ঘুমোই ৪ ঘন্টা, বাকি সময়টা ওই সোশ্যাল মিডিয়া নিয়েই কেটে যায়। এই আমাদের লাইফস্টাইল এখন। আমাদের কোনো ছুটির দিন নেই, আমাদের কোনো রেস্ট নেওয়ার বালাই নেই। আমাদের শরীর খারাপ হলে ওই শরীর খারাপ বলে রেস্ট নেব বা একটু কদিন গ্যাপ দিলাম, এগুলো করা যায় না আমাদের। দুজনের ক্ষেত্রেই তাই। একদম একদম তাই। তখন তাহলে তো ওই সোশ্যাল মিডিয়া তো চলে অ্যালগরিদমের ওপর। অ্যালগরিদম থেকে আমার পজিশনটা যদি সরে যায়, আমি ৫ দিন গ্যাপ দিলাম, তখন আমার অসুবিধা হবে, আবার আমাকে একটু পিছিয়ে এলাম, সেখান থেকে আবার শুরু করা। হ্যাঁ, একটা সময় হয় কি, যেমন এই 1 জানুয়ারি এই সময় আমরা একটা গ্যাপ দিতে পারি, সেটা আমরা দেখি যে হ্যাঁ এখন একটা গ্যাপ দেওয়া যাচ্ছে। তো তারপর আবার আগামীকাল থেকে স্টার্ট হয়ে যাবে যে যেমন কার তেমন কাজ। মোটামুটি আমরা ঘুম থেকে উঠে আমাদের মাথায় রিল চিন্তা শুরু হয়, ইভেন স্বপ্ন দেখি রিল, এরকম একটা ব্যাপার। এবং অনেক সময় হয়েছে ঘুমটা ভেঙেছে, আমি এরকমটাও হয়েছে যে স্বপ্নটা আমি দেখেছি, আমরা যদি মনে হয় যে না এই রিলটা বেশ করা যেতে পারে, যেটা দেখেছি আমি, এবং সেটাও করেছি, সেটাও স্ক্রিপ্ট করে নিয়ে সেটাকে এডিট করে আমরা পোস্ট করেছি। এবং যতক্ষণ ঘুমোতে যাই রাত্রে, তার আগে অবধি মানে তার স্ক্রিপ্ট লেখা, এটা হ্যাঁ 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 আমরা ওইটা নিয়ে আমরা যাপন করি একদমই। এই যে দীর্ঘ যাপন বলা যায়, আমি শুনছিলাম যে ৪ বছর হয়ে গেছে তোমরা আস্তে আস্তে তোমাদের মানে পরিবার অনেক বড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে, যে পরিবার রয়েছে, তোমাদের যে ফলোয়ার্স। তো একটু বলো যে এই জার্নিটা শুরুটা হয় কিভাবে, সোশ্যাল মিডিয়ায় মানে কন্টেন্ট ক্রিয়েট করা, ইনফ্লুয়েন্সার হয়ে ওঠাটা কিভাবে? ইনফ্লুয়েন্সার সেইভাবে হতে পেরেছি কিনা জানি না। ওই কন্টেন্ট ক্রিয়েশনটাকে যদি এখনকার দিনে কেউ বলে যে ওটা কন্টেন্ট ক্রিয়েট করে একটা ইনফ্লুয়েন্সের জায়গায় পৌঁছানো, এটা হয়েছে আজ থেকে ৪ বছর আগে। আমি একটা অ্যাপ ছিল, শর্ট ভিডিও অ্যাপ ছিল, সেটা যখন আমরা শুরু করি খুব মজার ছলে শুরু করেছিলাম, এবং শুরু করার পর দেখি অনেকে পছন্দ করেছে, এবং আমরা কমেডি করতাম তখন অন্যের মানে ভয়েস নিয়ে আমরা সেখানে জাস্ট মিলিয়ে দিতাম নিজেদের কথাগুলো। তো সেইভাবে শুরু করেছিলাম। তখন প্যান্ডেমিক, এবার হয় যেটা একটা বড় গ্যাপ পড়ে, তারপরেই আর একটা গ্যাপ পড়ে, আমার প্রেগনেন্সি চলছিল। আমার বাচ্চা হওয়ার পর আমি প্রায় ১ বছর প্রথমে যখন ভাবলাম যে একটা কন্টেন্ট ক্রিয়েটের দিকে যাব, তখন তো সেইভাবে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, যে এবং যে জিনিসপত্র দরকার পড়ে সেগুলো কিছুই ছিল না। জাস্ট ওই মোবাইল ধরে ও ধরতো, আমি তখন শ্যুট করতাম, আমি ধরতাম, ওর পার্টটা শ্যুট করতো। তো এইভাবে শুরু হয়েছিল, খুব ক্যাজুয়ালি শুরু হয়। তারপর মনে হলো না, এটাকেই আমরা একদম প্রপার প্রফেশন, এটাকেই করে নিতে পারি। বাই লাক আমরা এটাতে ক্লিক করি। অ্যাকচুয়ালি ফেসবুকের তখন রিল সেকশনটা চালুও হয়নি, তখন ওই শর্ট ভিডিও অ্যাপ সবাই জানে, টিকটক তো তারপর বন্ধ হয়ে গেল। তারপরেই ইউটিউব তার শর্ট সেকশন চালু করলো, ফেসবুক রিল সেকশনটা চালু করলো। ইভেন প্রোফাইলটাকেও প্রফেশনাল মোড, এই মোডটা অন করা গেল। তো তারপরে আমরা ওই রকম দিতে শুরু করেছি ভিডিও। তো হঠাৎ দেখি যে বেশ কিছু ফলোয়ার্স গেইন হয়েছে এবং লোকের খুব ভাল লাগছে। তো সেখান থেকে তারপরে আমরা ঠিক করলাম যে না, এটাই করব। তো বেশ ভাল লাগছে, এবং সেখান থেকে আর আমাদের একটা বিশ্বাস ছিল যে এটা আমরা করলে আস্তে আস্তে এই জায়গাটায় আমাদের একটা জায়গা তৈরি হওয়া সম্ভব এই কাজটাতে। এই বিশ্বাসটুকু ছিল, সেখান থেকে এটা হয়ে গেছে।
এই যে বললে যে কমেডি করাটা, শুধু কমেডি নয়, তোমাদের অনেক রকমের কন্টেন্ট থাকে, কিছু সোশ্যাল মেসেজ থাকে, আমরা তিলোত্তমার সময় দেখেছি, বা পুত্র বিদায়ের একটা কন্টেন্ট রয়েছে, তো অনেক কন্টেন্ট থাকে। তো এই যে ভাবনাটা প্রথমে কার মাথা থেকে আসে যে এই ধরনের কন্টেন্ট আজ করব, বা পরের দিন ওটা অন্য কনসেপ্ট? প্রত্যেক দিন তো ভাবতে হচ্ছে নতুন নতুন কনসেপ্ট। এটা আমাদের সেইভাবে ভাবতে হয় না, তার কারণ আমরা এই কথাগুলো বিশ্বাস করি, আমরা নিজেদের জীবনে এই কথাগুলো ভীষণ রকম বিশ্বাস করি। আর আমরা যে কথাগুলো বলি, আমরা সেই কথাগুলো কিন্তু নিজেরাও ফলো করি, তাই আমাদের আলাদা করে এতে কোনো এফোর্ট দিতে হয় না। পুত্র বিদায়ের মতো কন্টেন্ট ভাবতে গেলে আমাদের কখনোই এটা মনে করতে হয় না ঠিক আছে এইখানে কোন ডায়লগটা দেবো বা এখানে কি দিলে সেটা একদম ঠিকঠাক হবে, কখনোই ভাবতে হয় না বেশি। জাস্ট একটা কনসেপ্ট আসে, আমরা যেটা বিশ্বাস করি সেটাই লিখে নিই এবং সেটা পোস্ট করি, দ্যাটস ইট। এর পিছনে আর অন্য কোনো আলাদা ভাবনা নেই। এই যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা এই ভাবনাগুলো নিজেদের মধ্যে আলোচনা করতাম। মানে ওর সাথে আমার রিলেশন হচ্ছে 2017 থেকে। তারপর আমরা দুজনে মিলে এই ভাবনাগুলো নিয়ে সবসময় আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি মেয়েদের অবস্থানটা ঠিক কী আমাদের সোসাইটিতে, সেটা কতটা খারাপ। সেটা খারাপ ইন দ্য সেন্স, হ্যাঁ আইনের অনেক সাপোর্ট মেয়েরা হয়তো পান, কিন্তু মানে সম্মানের জায়গাটা কিন্তু সেখানে নেই, এটা আমরা বুঝতে পারতাম। এবার তার সাথে যে সোসাইটির যে স্টিগমাগুলো, সেই স্টিগমাগুলো তো মেয়েদেরকে ভোগ করতে হয় অল টাইম। যেমন আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে এই যে একটি মেয়ে তার বিয়ের পর সে তার শ্বশুরবাড়ি চলে গেল, তখন সে কাঁদে কেন? এটা আমাকে অনেকবার ভাবিয়েছে। তার কি মানে শুধুমাত্র তার বাবার বাড়িকে ছেড়ে যেতে হচ্ছে বলেই সে কি কাঁদে? এবং আরেকটা জিনিস আমাকে ভাবিয়েছিল যেটা, সেটা হচ্ছে যে সে তো কিছুদিন পরেই মানে যেটাকে যে প্রথাটা আছে অষ্টমঙ্গলা, সেখান থেকে ফিরে আসবে এবং সে চাইলে সে বাবার বাড়ি বারবার আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে কাঁদে কেন? তার টাকা পয়সার, আমাদের গ্রামাঞ্চলে যারা গরিব মানুষ আছে তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, সাধারণ ফ্যামিলি তারা কাঁদে। ব্যাপার হয় যেটা আমি পরে ফিল করতে পেরেছি যে আমার মানে জন্ম পরিচয়, সেইটা আমাকে ছেড়ে যেতে হয়, ছেড়ে সম্পূর্ণ একটা অন্য পরিচয় সেখানে গিয়ে আমাদের পৌঁছতে হচ্ছে। তো মানে আমি যদি নিজে মেয়ে হতাম, আমাকে যদি এরকম পরিস্থিতি, আমি মনে করি এটা তো আমি নিজেকে রিফিউজি বলে মনে করতাম, যে আমার যে নিজস্ব পরিচয়, সেই পরিচয়টা আজ থেকে 0, এবং তারপর আরেকটা পরিচয়ে যাওয়া এবং সেখানে আমার নিজেকে মানিয়ে সেই পরিচয়ের মধ্যে নিজেকে আরোপিত করা, এটা এক ধরনের আরোপিত করে তোলা। এই যে পুরো জার্নিটা, এটা ভয়ঙ্কর। অর্থাৎ সেখানে আমার আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি ক্রাইসিস অফ উইমেন, এটা আমাকে প্রচণ্ড ভাবিয়েছে এবং ভাবায়ও। তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে আমাকে যদি আজকে কেউ আমাকে বলে যে এই দেশে তোমার থাকা চলবে না, তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে, তো আমি তো রিফিউজি। তাহলে আমি আমার দেশের নাগরিকত্ব আমার নেই, আমি একটা অন্য দেশে গিয়ে আমার যে কালচার, আমার যে সংস্কৃতি, যেটা আমি ছোটো বয়স থেকে আমি যেটা যাপন করেছি, সেটা তো আমি অন্য দেশে গিয়ে পাবো না। সেখানে তাহলে আমাকে তার সাথে মানিয়ে নিতে হবে। অর্থাৎ আমার একটা জিনিস হারিয়ে ফেলা, যেটা আমি জন্ম থেকে দেখেছি, আর আরেকটাতে গিয়ে মানিয়ে নেওয়া, এর মধ্যেকার যে প্রসেসটা, সেটা তো একটা বিক্ষত উপত্যকা। এটা মেয়েদের বিয়ের পর ফেস করতে হচ্ছে। তো আমার একটাই প্রশ্ন, কেন ফেস করব? এই তো আমার আইনে তো আমার সাপোর্ট আছে, আমি ফেস করব না। আমি আরেকজনের সাথে আমি যদি আমি রেজিস্ট্রি ম্যারেজ করি, বিয়ে তো শুধুমাত্র অগ্নিসাক্ষী বিয়ে না, অনেক রকম বিবাহ আছে, গান্ধর্ব মতে বিবাহ আছে, সেখানে যাব আমি। আমার পিতৃ পরিচয় আমাকে অক্ষুণ্ণ রেখেই এটা সম্ভব, অ্যাবসলিউটলি সম্ভব। তো এইগুলো প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবিয়েছে যে মেয়েকে বিয়ে, এবং আমাদের সোসাইটি তো এগুলো আজ নতুন দেখছে না, এই দিনের পর দিন চলে আসছে। তো সেই জায়গায় যেটা হয়, এখন বলতে পারে অনেকেই প্রশ্ন, যে আপনিও বিয়ে করেছেন, আপনিও শ্বশুরবাড়িতে এসেছেন, এটা আমাকে প্রশ্নটা করতেই পারেন। আমি এখানে একটা জিনিস বলি, যে সব শ্বশুরবাড়ি বা সব জায়গায় আমরা যখন, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় এটা, প্রত্যেকটা মেয়ে একটা মনে ভয় নিয়ে কিন্তু তার শ্বশুরবাড়িতে যায়। আমি জানি না নেক্সট ডে মানিয়ে নিতে পারবে কি পারবে না। তো আমার শ্বশুর বাড়িতে আমাকে কখনো সেই অর্থে স্ট্রাগল করতে হয়নি, কারণ ও অল টাইম যে কোনো পরিস্থিতিতে ও আমার পাশে ছিল, আমার পাশে থেকেছে, এখনও আছে।
আমার সারনেম আমি চেঞ্জ করতে চেয়েছি, আমি চেয়েছি, ও চায়নি। ও আমাকে বলেছিল তুমি তোমার বাবার বাড়ির সারনেমটা ইউজ করো। আমি বললাম ঠিক আছে, কিছু প্রবলেম আছে সেক্ষেত্রে আমি ওটা কনভার্ট করে নিই। কিন্তু এই যে জোর করে মেয়েদের সারনেম চেঞ্জ করিয়ে দেওয়া, এটা বলে যে তোমার এখন থেকে যদি এই সারনেম তুমি না নাও, তুমি এ বাড়ির বউ বা এ বাড়িতে তোমার বিয়ে হয়েছে, সেটা গ্রাহ্য হবে না। এটা হয় আমাদের গ্রামের দিকে প্রচুর হয়। ওর যে লজিকটা ছিল সারনেম চেঞ্জের ক্ষেত্রে, ও বলেছে যে মানে এটা অদ্ভুত ব্যাপার, মানে এটা যাই হোক, ও বলেছে যে আমি তোমার থেকে যে সাপোর্ট পেয়েছি, আমি আমার বাবার বাড়ি থেকে সেই সাপোর্ট আমি কখনো পাইনি। আমি এটা বলেছিলাম, আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে সামন্ত। তো প্রিয়াঙ্কা সামন্ত যখন ছিলাম, সামন্ত আমায় কিছু দেয়নি, চ্যাটার্জি আমাকে অনেক কিছু দিয়েছে। তো সেই একটা ইমোশনাল জায়গা থেকে আমি চ্যাটার্জিতে কনভার্ট করেছি, দ্যাটস ইট। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে বিয়ে নিয়ে আমি বলেছিলাম যে একটা কমন জায়গা দেখে ছেলে এবং মেয়ে চলে যাক, তাহলে শ্বশুরবাড়ির ছেলেটাও একটা জায়গা ছেড়ে একটা নতুন জায়গায় আসুক, মেয়েটাও একটা, হয় কি গরিব মানুষরা, তাদের পক্ষে তো একটা আলাদা কমন জায়গা ভাড়া করে থাকা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো সেখানে তার হাজব্যান্ডের এই লিবারেল অ্যাটিটিউডটা থাকা উচিত। একটা মেয়ে যখন আসছে তাকে সেই সাপোর্টটা দেওয়া, যে সে যেন ফিল না করে কখনো তার একদম আমি একটা অন্য বাড়িতে এসে আছি। এই সমস্ত ভাবনা আমরা নিজেদের জীবনে অত্যন্ত কি বলে, আমরা নিজেরা এগুলো বিশ্বাস করি এবং তাই এগুলো এইরকম ধরনের কন্টেন্টে আমরা গ্রামাঞ্চলে আমাদের আরও গ্রামে ইন্টেরিয়ারে যদি যাও তাহলে তুমি দেখতে পাবে যে এই ভাবনার এখনো অনেক 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 ল্যাক আছে, অনেক ল্যাক আছে। তারা বিশ্বাসই করতে কেউ ভাবতেই পারে না। এবং আমাদের কন্টেন্ট আমাদের এলাকার মধ্যে অনেকে হয়তো পছন্দ করেন না, তার কারণ তারা এই কথাগুলো বিশ্বাসই করেন না। অনেকে বলেন আমরা গল্প কথা বলছি, এগুলো এই ভিডিওতেই ঠিকঠাক, বাস্তবে এগুলো করা খুব কঠিন। আমাদের কাছে খুব আশার কথা, বহু ইয়াং জেনারেশন, ইভিন ছেলেরা পর্যন্ত তারা কিন্তু এগুলোকে রিলেট করতে পারছে। এইটাই আমরা কমেন্ট সেকশন খুলি, তাদের কমেন্ট দেখি, আমাদের এটা খুব ভালো লাগে যে ইয়াং জেনারেশন তাদের মতো করে নতুন ভাবনাকে খুব মানে খুব সুন্দর করে তারা সেগুলোকে ওয়েলকাম করছে। খুব ভালো লাগে এটা আমার দেখে। তোমার বয়সে আমরা 4 বাচ্চার মা হয়েছি, তুমি এক বাচ্চাতেই এই অবস্থা। মা হওয়া মুখের কথা নয়। কমেডির কথায় আসি, কমেডি করাটা সহজ নয়, মানুষকে হাসানো বেশ কঠিন বলে মনে হয়। কিন্তু এই যে মানে হাসানো বা ইনঅ্যাক্ট করে দেখানো, এই ব্যাপারটাকে একটু বলো যে তোমরা ব্যক্তিগত জীবনে মানে দুজনে কতটা মজার, সেটা একটু জিজ্ঞেস করি, কে বেশি মজার? কমেডি অ্যাক্ট কিন্তু আমার মধ্যে এসেছে। এই যে তুমি বললে যে কমেডি করা সহজ নয়, আমার কিন্তু ওটাই সহজ লাগে, মানে পারফরমেন্সে। এবার এই যে তুমি বলছো ব্যক্তিগত জীবনে কতটা মজার কী কী, এইটা একটা খুব মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা একদিন আমাদের একটা কেক শপে দাঁড়িয়ে আছি আমাদের ওখানকার। তো একজন ভদ্রলোক আমাদের চিনতে পেরেছেন, বলছেন যে আমি আপনাদের ভিডিও দেখেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে আপনারা অন স্ক্রিন যেটা করেন আপনারা বোধহয় সেরকমই, কিন্তু আপনারা একদমই সেরকম নন। মানে পোল অ্যাপার্ট, মানে ভীষণ রকম সিরিয়াস। যদি ক্যামেরার আমরা পিছনে রসবোধ আমাদের আছে, কিন্তু অফ ক্যামেরা কিন্তু সিরিয়াসনেস মেনটেন থাকে সবসময়। আমাদের ক্যামেরা মানে আমাদের যখন শ্যুট হয় তখন যদি বাইরের কোনো মানুষ এসে দেখে যে এরা যেটা আমরা যাদের ফোনে দেখি, যে ক্যারেক্টারগুলো ফোনে থাকে বা যেটা দেখে আমরা হাসি, এই মানুষগুলো সেই মানুষগুলো নয়। আমরা খুব সিরিয়াসলি হ্যাঁ, তাহলে কাজগুলো বেরোতো না। তো কাজটা ইম্পর্ট্যান্ট। এবার যেটা করছি সেটাতে সম্পূর্ণ ফোকাস যদি আমরা না করতে পারি তাহলে তো কাজটা ঠিকঠাক হবে না। বিদায়ের কান্নাটা শুধু মেয়েরাই কাঁদবে তা কি হয়? আমি এভাবে কখনো ভাবিনি। ভাবো তুমি যেটা বলে যে বাই প্রফেশন তোমরা এটা বেছে নিয়েছো, 2020 কথাই বলি, তোমরা লকডাউন পিরিয়ড থেকে শুরু করেছো। তার আগে জীবনটা কেমন ছিল? এই যে সোশ্যাল মিডিয়া আসলো, মানে তোমরা কতটা বদলালে এই সময়টা? আমরা ভীষণ রকম বদলে গেছি, কারণ আমরা 2020 আগে উদ্দেশ্যহীন জীবনযাপন করেছি। অ্যাকচুয়ালি আমরা এটাও জানতাম না আমাদের তার পরের দিনে আমাদের কি করা উচিত, আর আমাদের কি করলে আমরা আগামী 1 সপ্তাহ বা আগামী 2 দিন আমরা চালাতে পারবো। এরকম একটা অনিশ্চয়তার ব্যাপারের মধ্যে সবসময় থেকেছি।
তো সোশ্যাল মিডিয়া এসে অনেক কিছু বদলে দিয়েছে, যে আমরা সেটাকে গ্র্যাব আপ করতে পেরেছি, এটা আমাদের ক্রেডিট। আর বাকি ক্রেডিট তো সোশ্যাল মিডিয়া, তারা আমাদেরকে তার 10 গুণ ফিরিয়ে দিয়েছে। তার আগে আমাদের ডান্স প্রফেশন ছিল, ডান্স প্রফেশন অ্যান্ড ইন্ডিয়ান ডান্স দুজনেই, ইন্ডিয়ান ডান্স, কথক ডান্স, আর তার সাথে ইন্ডিয়ান যে ক্রিয়েটিভ ফর্ম, মানে আই এম ভেরি সরি টু সে, এই ডান্সের আজকের দিনে কোনো মার্কেট নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো মার্কেট নেই। এবং সমস্ত কিছুকেই তো বিজনেস করতে হয়, যাই করি না কেন আমি, সমস্ত কিছুকেই বিজনেস করতে হয়। আমার শখে, আমার ভালো লাগা থেকে 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 1 মাস চলতে পারে, কিন্তু আমাকে যদি, বিশেষ করে আমরা যখন একটা ম্যারিড কাপল, আমরা প্রথমে ছিলাম লিভ ইনে, তারপর ম্যারিড কাপল হয়েছি, সেই এবার তো আমাদের দিন চালাতে হবে, সেটা তো অন্যের ওপর নির্ভর করে হবে না। এবার সেই দিন চালাতে গেলে টাকা পয়সার প্রয়োজন। ইন্ডিয়ান ডান্সের, বা সেটা মেবি ক্লাসিক্যাল ডান্স, ক্রিয়েটিভ ডান্স, খুব দুঃখের বিষয় হলো কোনো ভবিষ্যৎ নেই, কোনো মার্কেট। এবং আগামী 50 থেকে 60 বছর পর কি 70 বছর পর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স করবে যারা এখন, যারা মায়েস্ট্রো, তার যারা পরবর্তী প্রজন্ম, তারাই করবে, বাকি তো কেউ করছে না। কারণ আমার যারা এখানে, আমি যাদের কাছে শিখতাম, যাদের সাথে কথা হতো, তারা বলেছিলেন যে, বিশেষ করে একজনের কথা আমি বলতে পারি, নাম করছি না, তিনি আমাকে বলেছিলেন যে দীর্ঘ 15, 16, 17 বছর ধরে প্র্যাকটিস করবার পরেও তুমি একটা জায়গা পাবে এরকম কোনো গ্যারেন্টি কিন্তু নেই। তো সুতরাং মানে আমার চলবে কি করে, এটা তো সবসময় ভাবতে হবে। তো সুতরাং আমরা এখানে, এবার ওয়েস্টার্ন ডান্স যদি কেউ করে, সেটার একটা অন্য ভ্যালু আছে, সেটার মার্কেট আছে। এবার আমাকে এমন একটা কোনো রাস্তা খুঁজতে হবে যে যেখানে আমি, মানে উপার্জন হবে। আমি এমন একটা কোনো সাবজেক্টে কাজ করলাম, আমি, কেউ যদি বলে আমি এখন আজকের দিনে কবিতা লিখে আমার অন্য সংস্থান হবে, সেটা তো হবে না। এটা তো মার্কেট, তার মার্কেটেবিলিটি নেই। তো আমাকে যদি রোজগার করতে হয়, উই হ্যাভ টু গো ফর। দেখবে এখন তো আমাদের কলকাতায় প্রচুর মানুষ আছে যারা নাচকে ভালোবেসে নাচ করে, আন্তরিকভাবে নাচ করেন। আমি তাদেরকে খুব, আমি বলবো না কখনোই যে তারা যেটা করছে সেটা ভুল, নেভার। সো এরকমটা আমি দেখেছি, আমি নিজে অনেক প্রোগ্রাম গেছি, দেখেছি, একটা বড় হল ভাড়া করা হয়েছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, হাতে গোনা কয়েকটা 30-40টা দর্শক, আর জাস্ট কিছু মানুষ নেচে যাচ্ছে। যেখানে একটা হল ভাড়া করে একটা প্রোগ্রাম হচ্ছে, 30-40টা দর্শক, সেই ডান্সের, সেই নাচের কি ভবিষ্যৎ থাকতে পারে? এবং যে 30-40 জন বসে আছেন তারা মোবাইল করছেন, তারা দে আর নট ইন্টারেস্টেড। ব্যাপারটা হচ্ছে এখন মানুষের হাতে ফোন চলে এসেছে, মানুষ চাইলে যে কোনো ফর্ম, যে কোনো ডান্স, যে কোনো গান, এমনকি যে কোনো সিনেমা ইজিলি চাইলে দেখতে পারে। সে কেন গিয়ে একটা হল ভাড়া করে নাচ দেখতে যাবে, মানে হল টিকিট কেটে নাচ দেখতে যাবে? আমি আরেকটা জিনিস বলছি, অ্যাড করছি, হয়তো এটা মনে হতে পারে কারোর কাছে অতিরিক্ত, কিন্তু এটা বলছি, এই যে পাড়ায় পাড়ায়, তুমি তো দেখেছো কিনা জানি না, রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোও কিন্তু ভ্যালুলেস হয়ে গেছে। কেন ভ্যালুলেস হয়ে গেছে? আমার হাতে ইন্টারনেট আছে, আমি যে গানটা এক্ষুনি ইউটিউবে একজন নামী শিল্পীর থেকে সুন্দরভাবে শুনতে পারি, সেই গানটা আমি আমার পাড়ার একজনের থেকে আধা সুরে গাইছে, তার থেকে আমি শুনবো কেন? সে যতই এফোর্ট দিয়ে গাক, তো কোনো ভ্যালু নেই। অর্থাৎ প্রেজেন্টেশনটাই পাল্টে গেছে সমস্ত কিছুর। তো তখন ওটা আমার ডাল লাগবে, তো ডাল লাগছে, তখন ওটা ইভেন আমরা এটা নিয়ে একটা কন্টেন্টও করেছিলাম, রবীন্দ্রনাথ পুজো বলে, একটা ওই রকম শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে একটা নাচ হচ্ছে, সেই নাচ আমি কেন দেখতে যাব? ঠিক আছে, এইসব ভেবে চিন্তেই ভাবলাম না, আমাদের প্রফেশনটাকে চেঞ্জ করে নেওয়া উচিত, এক্ষুনি না চেঞ্জ করলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত সংকটজনক জায়গায় গিয়ে পৌঁছে। তো এবং আমার মেয়ে আছে, আমার মেয়ের ভবিষ্যৎটাকে আমাকে সিকিউর করতে হবে। তো চলো, আমাদের কাছে যেহেতু আমাদের ক্যাপিটাল নেই, আমরা বিজনেস করতে পারবো না, আমাদের চাকরি করার মতো মানসিকতা নেই, আমরা ওই
একটা ধরা বাঁধা টাইমের মধ্যে চাকরি করা, রাত্রিবেলা ফেরো, ওই বাড়ির কাজ করো, আবার গিয়ে চাকরি করো, এই স্টাইলে আমরা বাঁচতে পারবো না। তাহলে কি করা উচিত, আমরা নিজে কিছু ক্রিয়েট করি যেখান থেকে আমাদের নিজের একটা ভ্যালু তৈরি হবে, তারপর তো মানুষ সেটাকে খুব ভালোভাবে নিয়েছে। এখন তো আমি এই প্রসঙ্গ থেকে আসি যে তুমি বলছিলে যে এই যে অনিশ্চয়তার যে বিষয়টা, সোশ্যাল মিডিয়া যখন প্রথম তোমরা পেজ ক্রিয়েট করলে, শুরু করলে, ওই একটা দুটো করে ফলোয়ার্স বাড়তে বাড়তে তারপর একটা জায়গায় এসে পৌঁছয়, সেই সময়টা মানে কতটা কঠিন ছিল, মানে প্রত্যেক দিন একটু একটু করে ফলোয়ার্স বাড়ছে, কোনো সময় ভিউজ যেটার ওপর সব কিছু ডিপেন্ড করছে। ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম প্রথম ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগতো। ফেসবুক রিল সেকশনটা স্টার্ট হওয়ার পর আমি ডেফিনেটলি বলবো ফেসবুক আমাদের বিরাট একটা সাপোর্ট দিয়েছে। ইউটিউবে সাবস্ক্রাইবার এখনও আমাদের 50K হয়নি, একদম আমার মানে কনফেস করতে কোনো বাধা নেই। ফেসবুক আমাদের বিরাট সাপোর্ট দিয়েছে। ফেসবুকে আমরা রিল সেকশনে ভিডিও দেওয়া স্টার্ট করলাম, 1 মাসের মধ্যে 30,000 ফলোয়ার্স, 1 মাসের মধ্যে। এটা আমরা পেরেছিলাম। যেটা মিস করে যাচ্ছে সেটা হচ্ছে 30,000 ফলোয়ার্স আমি গেইন করে ফেললাম, আমি ভিউটাও পাচ্ছি, কিন্তু তখনও পর্যন্ত মনিটাইজেশন চালু হয়নি। মনিটাইজেশন তো ওইভাবে আসে না, সেটা একটা দীর্ঘ প্রসেস। 2 বছর মানে বেগার খাটা, বোঝো, ওই বেগার খেটেছি আমরা। 2 বছরটা নষ্ট করেছি বলে আজকে আমরা একটা মিনিমাম একটা চালকের আসনে আছি। নষ্ট নয়, মানে 2 বছর আমরা ওখানে দিয়েছি। এবার এই 2 বছর চলেছে কিভাবে আমাদের, আমরা আশাবাদী ছিলাম একদম, আমরা কখনো ছেড়ে দিইনি। খুব মাঝে মধ্যে খুব লাগতো, এবং আমাদের আশেপাশের লোকজন, আমার বাড়ির লোক, আমাদের আত্মীয় স্বজন অনেকেই বলেছে, তোদের কি এই শুটের ভূত মাথা থেকে নামবে না, তোরা কি শুট করেই জীবন চালিয়ে দিবি, কিছু তো হচ্ছে না, তাদের কেন করছিস? এখন তারা সেলফি তোলে। এটা তো আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাদেরকে এই উত্তরটা নিজেদের কাজ দিয়ে দিয়েছি। কি হয়, সেই সময় আমি একটা চাকরি করতাম, আমার মেয়ে তখন হয়ে গেছে, আমি তখন একটা বাড়ি থেকেই একটা চাকরির বন্দোবস্ত করেছি, খুব অল্প মাইনের চাকরি, সেই দিয়ে কোনো রকমে আমাদের 3 জনের চলে। আমার বাড়িতে আমরা নিজেদেরটা চালিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে আসি। খুবই সামান্য টাকায় দিন চালিয়েছি আমরা। সেটা তো সবাই, এই স্ট্রাগল সবাই করে তাদের নিজের লাইফে, তো এটা আলাদা করে বলার কিছু নেই। সেই স্ট্রাগলগুলো তো সেগুলো না হয় নাই বললাম আমি, এই আর কি। এই যে 2 বছর ওভারকাম করা, তুমি যেটা বললে যে তারপর যে আজকে যে জায়গাটা এবং যে পরিচিতিটা রয়েছে, বাড়ির সাপোর্ট পেয়েছিলে কি? মানে আমি দুটো বাড়ির তরফ থেকেই জিজ্ঞাসা করছি, তোমার বিয়ে হয়ে আসা এবং তোমার যে নিজের বাড়ি। আমাদের বিয়েটাই অ্যাকচুয়ালি আমরা দুজনে করেছি, আমাদের বিয়ে কেউ দেয়নি, আমরা করেছি। আমরা হঠাৎ করেই কলকাতায় ছিলাম, আমাদের হঠাৎ করে মনে হলো না আমরা রেজিস্ট্রিটা করে নিই। আমাদের কোনোদিন ওই সোশ্যাল ম্যারেজ কিছু হয়নি। আমরা মতে অ্যাকচুয়ালি কি, আমার বাড়ির কোনো রকম কোনো সাপোর্ট ছিল না, ওর বাড়িরও কোনো রকম সাপোর্ট ছিল না। আমরা হঠাৎ করে ঠিক করলাম চল আজকে রেজিস্ট্রি করে ফেলি। রেজিস্ট্রি একদিন হঠাৎ করে ফেললাম। করে ফেলার পর কলকাতায় থাকতে প্রবলেম হচ্ছিল, এবং সে এক অদ্ভুত মজার জিনিস। আমাকে আমার রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করছি, যেদিন মেন কাজটাও তো অ্যাপ্লিকেশন হয়, তারপরে তো একটা প্রসেসে হয়, তো যেদিন মূল রেজিস্ট্রেশন হবে সেদিন রেজিস্ট্রেশন অফিসের লোকেরা বলছে যে কি মালা বদল হবে, সিঁদুরদান হবে, এসব হবে, আয়নার কিচ্ছু হবে না, শুধু সাইন হবে। ঠিক আছে, শুধু সাইন করবে। এবং হয় কি, রেজিস্ট্রি কমপ্লিট করার পর অনেকে অনেক জায়গায় যান, কেউ রেস্টুরেন্টে যান, কেউ সিনেমা দেখতে যান, বা কেউ বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করেন, বা একটা গেট টুগেদারের আয়োজন হয়। আমরা ইয়ে করে একটা প্রোগ্রাম দেখতে গিয়ে, হ্যাঁ একটা রিক্সা করে একটা প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম, প্রোগ্রাম দেখতে চলে গিয়েছিলাম দুজনে মিলে। ওইটাই আমাদের সেলিব্রেশন তখন, আমাদের ওইভাবে সেলিব্রেট করে কেটেছে। এবং তারপর বাড়ি এসেছি। এখনো আমার খুবই প্রিয় শিল্পী সন্দীপ মল্লিক, কথকের এক্সপোনেন্ট, ওনার একটা জিডি বিড়লা সভাঘরে টানা 3 ঘন্টার একটা ডান্স প্রোগ্রাম ছিল, আমরা দেখতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে কেউ জানে না, কিন্তু আমরা কেউ জানে না, নট আ সিঙ্গেল পারসন, কেউ জানে না যে আমরা বিয়ে করেছি। প্রায় 6-7 মাস পর আমরা ম্যারিড করলাম, যে আমরা ম্যারিড। এবং তারপর বাড়িতে, ওর বাড়িতে বললো যে দেখো যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, চলো তাহলে বাড়িতে এসে হবে। তো তারপর বাড়িতে গেলাম, ওখানে লোকজন বলেছিল একটা সোশ্যাল ম্যারেজ হোক।
আমরা সেটা সোশ্যাল ম্যারেজে অ্যাকচুয়ালি আমাদের কোনো ইন্টারেস্ট নেই, যে কোনো আমার যেটা একটা আইনের সামান্য একটা সইতে মিটে যাবে এবং সেটা অত্যন্ত এস্টাবলিশড। ইভেন একটা রিসেন্টলি একটা আমাদের ভিডিও বেশ কিছু লোক দেখেছেন, সামাজিক বিয়ে ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, ওটাতে আমরা আমাদের যে ভাবনাগুলোই কিন্তু একটু মজার ছলে ওখানে দেওয়া আছে, এই আর কি। ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি যে কোনো সোশ্যাল স্টিগমা তার সম্পূর্ণ বিরোধী। বিয়েটা কি, মানে যদি ম্যারেজ হয়, লিভ ইনে কেউ থাকলে ফাইন, তারপর সেটাকে যদি ম্যারেজে কনভার্ট করা হয়, তাহলে জিনিসটা কি, যে আমি আমার লাইফ পার্টনার, আমি আমার ইন্টিমেট পার্টনার আমি খুঁজছি। তো সেখানে সমাজ দাঁড়িয়ে থেকে সেটার ভ্যালিডেশন দেবে, মানে কি স্পর্ধা, কি স্পর্ধা। মানে বিয়েটা কিন্তু এভাবেই শুরু হয়েছিল, যে অ্যাকচুয়ালি মানে আজ থেকে এরা দুজন একসাথে থাকতে পারবে, এটা সমাজ দাঁড়িয়ে থেকে ভ্যালিডেশন দিচ্ছে। তারা আবার খাওয়া দাওয়া করে যাচ্ছে, হ্যাঁ সার্টিফিকেট দিয়ে তারা আবার খাওয়া দাওয়া করে যাচ্ছে। তো এগুলো তো বিশ্বাসই করি না। আমার এই ভিডিওগুলো দেখে আমাদের, আমি কাকে আমার জীবনে পার্টনার হিসেবে নেবো, ইটস মাই ডিসিশন, একান্ত ব্যক্তিগত, ইটস মাই ডিসিশন, এবং যে আমার পার্টনার হচ্ছে তার ডিসিশন। এটা দুজনের কনসেন্টে আমরা দুজনে বিয়ে করছি। তো সেখানে হ্যাঁ, এবার কি হয়, বন্ধু বান্ধবরা থাকলে তারপরে আমাদের, হ্যাঁ আমাদের তারপর একটু মানে আমরা ওই টাকা পয়সার সমস্যা কাটিয়ে উঠেছি। তারপর আমরা বাড়িতে অনেকবার গেট টুগেদার করেছি, পার্টি থ্রো করেছি, সেগুলো ঠিক আছে। কিন্তু মানে আমি বিয়ে করছি, আমার সঙ্গতি থাক বা না থাক, আমি খোঁজ মানে আমি দেখেছি রীতিমতো, আমাদেরও অনেক তো নেমন্তন্ন হয়, আমরা গেছি, ১,৫০০ লোক নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, এবং সেই যে খাবার শুধু খাওয়াচ্ছে যেমন তেমন, তার যে মেনু, একটা বিয়ে বাড়ির খোঁজ নিয়েছিলাম, খুব ক্লোজ রিলেটিভের ছিল, তারা তাদের শুধু খাওয়ানোর জন্য ১০ লক্ষ টাকা খরচা করেছে। ওয়াই, কেন? আমার সেই ১০ লক্ষটা তো আমি বলবো আমার নিজের জীবনে আমি সেটা তো উপভোগ করতে পারবো, আমি বেড়াতে যাব, আমি দেশ বিদেশ ঘুরবো, কেন? এগুলো আমার খুব একটা ওয়ার্ডিট বলে মনে হয়। এবং আমাদের গ্রামাঞ্চলে যারা গরিব মানুষ আছে, তারা তাদের মেয়ের কি ছেলের বিয়ে দিচ্ছে রীতিমতো টাকা ধার করে। এবার সেই টাকা ধার, জমি বন্ধক রেখে, নিজেদের গয়না বন্ধক রেখে টাকা ধার করে বিয়ে, এবং সেই টাকা শোধ করতে পারছে না। এই জিনিস দেখেছি। কেন, কিসের জন্যে না, এইটুকু না করলে লোকে কি বলবে। তো আমাদের তো লোকে কি বলবে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, লোকে তো অনেক কিছুই বলে, তো কি যায় আসে তাতে, কেনই বা যায় আসবে। এ তো বিয়ে করতে গিয়ে ভিখিরি হয়ে গেলুম রে। ভিখিরিদের কোনো লোন থাকে না, আমাদের আবার ৫ লক্ষ টাকা এর উপর লোন করতে হয়েছে। এখন সিচুয়েশন মানে তোমাদের পরিচিতি হয়েছে, তারপর বাড়ির থেকে অ্যাকসেপ্টেন্সটা পেয়েছিলে যে তোমাদের সাপোর্ট করা? আমার ওর বাড়ি থেকে বা যাই হোক বলি, আমাদের বাড়ি থেকে এখনো কিন্তু কেউ বিশ্বাস করতে পারে যে ফেসবুক টাকা দেয়। এটা কেউ বিশ্বাস করে না, কিন্তু সবাই মনে করে আমরা যে ওই বিজ্ঞাপনটুকুগুলো করি সেখান থেকে টাকা আসে। ফেসবুক যে টাকা দিতে পারে, এটা আমি কাউকে এখনো বিশ্বাস করাতে পারছি না আমাদের বাড়িতে। না, আমি আরেকটা জিনিস বলবো, যে ওই যে অ্যাকসেপ্ট করেছে কিনা, আমাদের এই যে বললাম না যে অন ক্যামেরা আমরা যা করি তার সঙ্গে অফ ক্যামেরাতে একদম সিরিয়াস। আমাদের চলাফেরা ইত্যাদির মধ্যে এমন একটা বলতে পারো একটা গাম্ভীর্য আছে, সেটা আমরা মেনটেন করি সচেতনভাবে। আমাদেরকে আর কেউ ঘাঁটায় না, সোজা কথা। বাড়ির লোকও নয়, পাড়ার লোকও নয়, বরং হ্যাঁ ভালো লাগলে, হ্যাঁ আপনি এরকম ভাল লাগে খুব, এটা একটু সেলফি তুলবেন, হ্যাঁ তুলুন। কিন্তু তার বাইরে একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করবার মতো গাটস আর কারণ নেই, সেই জায়গাটা আমরা দিই না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা দিই না। হ্যাঁ একদম। বাড়িতে আমরা খুব একটা কারোর সাথে কথা বলি না, যতটুকু কথা না বললে নয়। আমার মেড সার্ভেন্ট কোনোদিন আমার সাথে বোধহয় মাসে 2-1 বার তার সাথে আমার দেখা হয়। মেড সার্ভেন্টের সাথে, মেড সার্ভেন্টের মুখ যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি খুব আচ্ছা, ও তো একদমই দেখে না, আমি জানি না আমার বাড়িতে এখন মেড সার্ভেন্ট কে। আমার মেয়ের স্কুলে আমি কখনো যাইনি, কারণ মেয়ের স্কুল সম্পূর্ণ আমার শাশুড়ি মা দেখেন। আমার মেয়ের সাথে কিছুটা সময় আমরা কাটাই, যেটুকু এক্সট্রা সময় আমরা পাই সেটা মেয়ে আর আমার বাড়িতে একটি পোষ্য আছে তার সাথে, এর বাইরে আমি বাইরে খুব একটা মিশি না, মেশার প্রয়োজনটা। আমাদের মেয়ে আর আমার যে পোষ্য, এইটা হচ্ছে একটা বৃত্ত।
তার বাইরে না একটা ঘর কাটা আছে, সেইটা পেরিয়ে কেউ আসে না, মানে আসতে দেওয়া হয় না। এই যে নিজেদেরকে এইভাবে মেনটেন করা, নিজেদের একটা ব্যক্তিগত জীবন, আমি পার্সোনালিটির কথা বলবো, যে এইভাবে মেনটেন করে এটা কি জীবন শিখিয়েছে? এটা আমাদের মানে আমার তো ব্যক্তিগতভাবে আসে, মানে আমার কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা বা ওর সাথে রিলেশন তার আগে থেকেই আমি এটা মেনটেন করি। হ্যাঁ, ও ভীষণ একা থাকতো। আমি প্রথম কথা ভাবতেই পারতাম না যে এই ধরনের মানুষ কিভাবে নিজের জীবন চালায়। ও ভীষণ একা থাকতো। আমি বরং কিছুটা ওর ইনফ্লুয়েন্সে এসে আমিও এইরকমই হয়ে গেছি। বাইরের আমার বাবা মা আমাকে বলতেন যে এত অসামাজিক হলে কি করে চলবে, এত অসামাজিক, মানে যে কোনো মানুষের সঙ্গে তো ফ্রিলি মিশতে হবে। কেন, আমি কি জল নাকি? আমি তো জলের মতো না যে যেখানে গেলাম আমি তার মতো হয়ে গেলাম। এখন এটাকে অনেকে বলে যে আমি আমার সমমানের কোনো মানুষের সাথে কথা বলছি যখন, তার সামনে আমি ফ্রিলি কথা বলবো, যে আমি তাকে রিলেট করতে পারছি তার সঙ্গে। কিন্তু কাজের জায়গায় ভীষণ রকম ইজি টু অ্যাক্সেস, আমরা কাজের ব্যাপারে সব রকম দিক থেকে কেউ যদি চায় আমাদের আজ অব্দি কেউ বলতে পারবেন না আমি ডান্সের ফিল্ডে যখন ছিলাম বা এখানে, যে আমাদের কারোর সঙ্গে বিহেভিয়ার খারাপ। বিহেভিয়ার কিন্তু মানে আমরা যত সুন্দর রাখার চেষ্টা করি, কিন্তু তুমি যে কোনো একটা কথা বলছো তার সাথে আমাকে মিশে যেতে হবে, এরকম কোনো ব্যাপার। আমি আমার সমমানের মানুষের সাথে মিশে, যেমন আমি একটা ছোট্ট কথা বলছি, যে মানে ওই হয় না হেটার্স কমেন্ট করে আপনার, আচ্ছা আপনাদের কি সম্মানে লাগে না এসব ইত্যাদি এরকম ধরনের কথা বলে। তো তো আমার একটা কথা হচ্ছে যে সম্মান কথাটার মানে হচ্ছে সমমান, মানে আমার যা মান আমি তোমাকে দিলাম। এইবার আমার সম্মানহানি সেই করতে পারে যে আমার সমমানের, বা আমাকে সম্মানও সেই দিতে পারে যে আমার সমমানের। অনেকে আবার এটাকে গুলিয়ে দিয়ে ওটাকে সম্মান করে দেয়, ওটা অ্যাকচুয়ালি সম্মান নয়। কিন্তু ও ভীষণ কথাগুলো, ও যেহেতু বাংলাটা ওর খুব ক্লিয়ার, ও বাংলা ভীষণ ক্লিয়ার বলে, ও বাংলা নিয়ে পড়েছে, বাংলা নিয়ে যাপন করেছে, বাংলা নিয়ে অত্যন্ত ইমোশনালি ও খুব অ্যাটাচড বলা যেতে পারে। এইবার যে আমার সমমানেরই নয়, সে কি আমার সম্মানহানি করবে একটা কমেন্ট করে, কি আমাকে একটা কিছু বলে? খুব এই কমেন্টগুলো ইগনোর, এটা বলি যে কমেন্টগুলো মাঝে মধ্যে খুব 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 পীড়াদায়ক। এগুলো এক একটা সময় পার্সোনাল অ্যাটাকে চলে যায়। আমার মা, আমার মেয়ে, আমার শাশুড়ি মা সব কটাকেই মোটামুটি ওরা পারলে ধরে বসিয়ে কিছু বাজে কথা বলে বোধহয় তাদের মনটা একটু শান্তি হয়, এরকম পরিস্থিতি হয়। কিন্তু প্রথম খুব প্রবলেম হতো, মানসিক সমস্যা হতো, ভেঙে পড়তাম, রাগ হতো, রিপ্লাই দিয়ে ফেলতাম। তারপর আমাদের একজন ক্লোজ বন্ধু বললেন, ক্লোজ বন্ধু শুধু না, আমাদের যারা মানে আমরা তো শুধু হেটার্সদের মনে রাখি, হেটার্সদের বাইরে বিপুল পরিমাণ মানুষের সাপোর্ট আছে, ভালোবাসা আছে। তাদের মধ্যে একজন আমাদেরকে একদিন বলছেন যে আচ্ছা আপনারা রিপ্লাই কেন দেন? রিপ্লাই দেবেন না, কোনো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার রিপ্লাই দেয় না, আপনারা রিপ্লাই দেবেন কেন? আপনারা নিজেরা সবসময় ভিডিও বানাচ্ছেন, সেখানে কি কমেন্ট করলো আপনাকে তার রিপ্লাই দিয়ে জানাতে হবে? কেন রিপ্লাই দিচ্ছেন? এটা বন্ধ করুন। এবার রিপ্লাই দেওয়া বন্ধ করলাম। তারপরের স্টেপটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখন কমেন্ট বক্স খুলেই দেখি না, কে কী কমেন্ট করলো না করলো খুলেই দেখি না। এই তো ওই ভিডিওটা করতে গিয়ে সামাজিক বিয়ে ভয়ঙ্কর জিনিস, আমরা কিছু স্ন্যাপ নিয়েছিলাম, সেই স্ন্যাপটাকে আমরা ছবি হিসাবে পোস্ট করে দিয়েছি, গাইস বিয়ে করলাম। সবাই সত্যি, অনেকে সত্যি মনে করেছে যে আমরা বিয়ে করেছি। কমেন্ট আছে এরকম যে তাহলে যে মেয়ে সেটা কি বিয়ের আগে? তাহলে মানুষ কি ভাবনা চিন্তা নিয়ে জীবনে বাঁচে, যে একটা ফ্যামিলির সবসময় তো আমরা ক্যামেরার সামনে থাকি। হ্যাঁ, আমরা আমাদের পার্সোনাল লাইফ কখনো খুব একটা আমরা সামনে আনি না। আমরা এই জন্যে ভ্লগ করা থেকেও এখনো পর্যন্ত বোধহয় ক্রোশ হাত দূরে বলা যেতে পারে। ভ্লগটা আমার ঠিক আসে না। আমার জীবনে কি ঘটছে, আমি আজ কি খেলাম, আমি কাল কি কিনলাম, এইগুলো এই যে প্রতিনিয়ত ভ্লগাররা তুলে ধরতে পারে, এটা তাদের ক্রেডিট। আমি বলবো এই আমি পারছি না, এটা আমার ডিসক্রেডিট। আমি এতটাই ইন্ট্রোভার্ট, পারি না, হচ্ছে না। তো এই আমাদের সম্পর্কে মানুষের ধারণা কিন্তু এইরকমই, যে আদেও কি বিয়ে হয়েছে, আদেও কি এরা স্বামী স্ত্রী নাকি ভাই বোন, যে মেয়েটা বাচ্চাটার ছবি দেখি সেটাকে খুব কনফিউজ। আমাদের দুজনের নাকি মুখের খুব মিল, তো ওই জন্য এরা ভাই বোন। এই মজাগুলো চলে, মজা হয়। তো সুতরাং এই তো যারা হেটার্স তারা বলবেই। আর আমাদের অ্যাকচুয়ালি বিশেষ করে
এই যে ইনসিডেন্টটা ঘটে গেল, এটা এরকম হিনিয়াস ক্রাইম কলকাতায়, তারপর থেকে তো আমাদের কন্টেন্টও অনেকটা বদলেছে। তো আমরা আমাদের মতন ভিডিও বানাচ্ছি। আমি যেটা আমার কর্তব্য মনে করছি আমি সেটা করছি। এবার আমার কাছে কথাটা হচ্ছে, আমাদের না কাউকে কোনো জবাবদিহি করার নেই, ঠিক আছে? যারা বোঝার তারা ঠিক বোঝে। ইয়াং জেনারেশন অত্যন্ত অ্যাটাচড আমাদের সাথে। এবার আমাদের কাউকে কোনো জবাবদিহি করে, ইভেন আমি এক ধাপ এগিয়ে বলছি, আমি এটা বিশ্বাসই করি না যে হেটার্সরা আমাদের জবাবদিহি ডিজার্ভ করে। তো সুতরাং আমরা আমাদের মতো আছি। আমি যেটা বুঝলাম যে পর্দার সামনে আমরা যদি বলি যে ক্যামেরার সামনে তখন দাঁড়াচ্ছ, তখন একেবারে অন্য মানুষ, তখন চরিত্র হয়ে ওঠা এটা প্র্যাকটিস করতে হয় নাকি স্ক্রিপ্ট মানে চলে আসে একদম এসে যায়? স্ক্রিপ্টে যখন আমরা লিখি, আমরা অ্যাক্টিং করতে করতে লিখি, যে আমরা যদি এই কথাটা এখানে বসাই তাহলে সেটা যদি যখন আমরা অ্যাক্ট করব সেটা কীরকম শুনতে লাগবে, আর যদি অন্য শব্দ বসাই সেটা কী। তো অ্যাক্টিং করতে করতে যখন স্ক্রিপ্ট লিখি তখন সেটা খুব ইজি হয়ে যায়, অ্যাক্টিং করছি বলে মনেই হয় না। এই হচ্ছে ব্যাপার। যখন লেখা হয় তখন তার মধ্যে অ্যাক্টিং থাকে। আমি যদি বলি যে এই তুমি কি ওটা করছো, এটা একটা হলো, এই তুমি কি ওটা করছো, এই রকমভাবে স্ক্রিপ্ট লিখি, তো তা আলাদা করে অ্যাক্টিং করার দরকার পড়ে না। এবং যেহেতু স্ক্রিপ্টে নিজেরাই লিখি তো খুব ইজি আমাদের কাছে এটা। এই যে এতগুলো দিন হয়ে গেছে, প্রথম থেকে কি সড়গড় ব্যাপারটা আসেনি? নিশ্চয়ই খুব ছাই ছিল না অ্যাকচুয়ালি। প্রথম মার খাওয়াটা বাদে আমার সব হয়েছে, যেটা অর্ণব আমাকে করেছে। মানে স্ত্রী বলে বা স্ত্রী কথাটা যদি নাও বলি, জীবনসঙ্গী বলে হয়তো গায়ে হাত তোলেনি। এটা যদি কোনো স্টুডেন্ট, ইভেন যখন আমি ওর স্টুডেন্ট ছিলাম, আমি ওর ডান্স স্কুলে ভর্তি হয়েছিলাম, তারপর প্রেম, তারপর বিয়ে। তো যখন আমি যদি স্টুডেন্ট হতাম হয়তো আমি মারও খেতাম। আমি যেটুকু অ্যাক্টিং করি সেটা অর্ণব চ্যাটার্জির জন্য। সবটাই মানে তোমার ব্রেন চাইল্ড, মানে শেখানো একদম। একটু শুরুটা আমি শুনি যে কিভাবে এই যে বললো যে তুমি মারতে বাকি কিছু ভীষণ কড়াকড়ি বিষয় ছিল। আমার হাতে আমার ডান্স স্টুডেন্টরা, ওরও আগে যারা এসেছে তারা, তার মধ্যে একটি ছেলে এখন আমাদের ক্যামেরা পার্সন, সে আমার কাছে ডান্স শিখতো, সে আমার কাছে মার খেয়েছে শেখার সময়। এবার আমি একটা জিনিস করাতে চাইছি, সেটা যখন হচ্ছে না তখন মানে যেটা থিয়েটারে হয়, যে থিয়েটারের যারা টিচার তারা যেভাবে ট্রিট করেন, যে তো তখন আর কি ধমকি ধামকি ইত্যাদি এসব চলে। তখন মাঝে মধ্যে রেগে যাওয়া চলে, একটু চোখের জল চলে, এইগুলো আর কি হয়। এগুলো পেরিয়ে ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে, প্রচণ্ড ঝগড়া। আমি মেনলি ও স্ক্রিপ্টের দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছিল, অ্যাক্টিংটাও করিয়ে নিত আমাকে দিয়ে। তো প্রচণ্ড ঝগড়া চলছে। তো এর মধ্যে আমাদের বাড়ির লোক বলছে, তোদের আর এসব করতে হবে না, তোদের এই ঝগড়াঝাটি থামা, তোরা আর এসব করিস না, তোরা একটা কিছু কাজ কর নিজেরা আলাদা। আমি এরকম হয়েছে, গত সপ্তাহেই হয়েছে, প্রচণ্ড ঝগড়া ওর সাথে আমার, ইগো ক্লাস করছে আমাদের। ও বলছে খুব ভালো ডায়লগ লেখে, ভীষণ ভালো ডায়লগ লেখে ও আমার থেকেও। ও যেহেতু আরও ইন্টেরিয়ারে থাকতো, মানে ও আরামবাগ সাইডে ওর বাড়ি, ও গ্রাম জীবনটা, আর এই যে বললাম না আমি অনেকটা ইন্ট্রোভার্ট, একা থাকি, ও কিন্তু মানে সামাজিক পরিবেশেও অনেক বেশি মিশেছে। ছোটোবেলায় সেই গাছে চড়া, পুকুরে নামা, এই যে এই প্রসেসগুলো কাটিয়েছে, অনেক মানুষকেও দেখেছে। তার ফলে ও ডায়ালগস খুব ভালো লিখতে পারে, যে অমুক একটা ক্যারেক্টারের ডায়ালগটা কি হওয়া উচিত সেটাও লিখতে পারে। এবার আমি ওকে ডায়ালগ লেখার দায়িত্ব দিয়েছি, আমি আইডিয়াটা দিচ্ছি। এবার সেখানে আমার মনে হলো এই ডায়ালগটা আমি ইয়ে করব, মানে মূল আমাদের এই যে বিশেষ করে এই যে সোসাইটিকে অ্যাটাক করে কথা বলা, এটা কিন্তু আমাদের আছে, একদম আছে। আমি খুলাখুলি বলছি, সোসাইটিকে অ্যাটাক করে কথা বলা, সেইখানে আমার যে ভাবনাগুলো সেগুলো আমি পুট আপ করছি। এখানে প্রবলেম হয়, আমি বলি একটা কথা আমরা পোলাইটলি বললেও সেটার কাজ হয়, আর আরেকটা হয় খুব রাফ। ও ভীষণ রাফ, যে কথাটা আমি একটা জাস্ট পালিশ বা ঢংটা বদলে দিলে একটা ডায়লগে রেডি হয়ে যায়, ও সেটাকে মানে ব্রুটালি প্রেজেন্ট করতে চায়। আমার সেটাতে আপত্তি, তুমি ডিরেক্টলি হিট করো না, লাগছে না হিট করছে। এবার আমি সেটা মানবো না। এবার এই ইগো ক্ল্যাশটা থেকে একটা প্রচন্ড একটা ঝগড়া লেগে গেল। আমি প্রিয়ার্ণবের নেই, আমি বলে দিয়েছিলাম।
আমি প্রিয়ার্ণবের নেই আজ থেকে, জাস্ট অ্যাজ আ অ্যাক্ট্রেস আমি থাকবো, দাঁড়াবো, তোমরা সমস্ত কিছু রেডি করে দেবে, আমি ডায়লগ বলবো, বেরিয়ে যাবো। তারপর কিভাবে পোস্ট হবে, কিভাবে এডিট হবে, কখন সেটা পোস্ট হবে আমি কিচ্ছু জানি না, আমাকে জিজ্ঞেস করবে না। এটা 3 দিন চলেছে, 3 দিন শোক পালন চলছে বাড়িতে। 3 দিন শোক পালন মানে রীতিমতো বাড়িতে একটা খুব গম্ভীর পরিস্থিতি তৈরি হয়েছে, একদম থমথমে ব্যাপার, বাড়িতে কিছুটা ঘটে গেছে। তো ও তারপর ভাবলাম, আমি ভাবি এবার ওকে খুব অসহায় লাগছে আমার, ওকে দেখে আমার নিজের খুব অসহায় লাগছে যে আমি যদি প্রিয়ার্ণব থেকে 3 দিনের জন্য একটা ছুটি নিয়েছি বলা যেতে পারে, বিরতি, তাতে ওর এরকম পরিস্থিতি, ও না একটা প্রমোশনের কাজকে হ্যান্ডেল করতে পারছে, না ও ঠিক করে একটা এডিট করতে পারছে না, অথচ করে কিন্তু আমি জাস্ট বসে থাকি। এই বসে থাকাটা খুব ইম্পর্টেন্ট ওর কাছে। আমি বসে তুমি খালি বলে যখন এডিট চলে, এডিট আমি করতে পারি না, আমি বসে থাকি আর ও এডিট করে, এটা নাকি ওর, ওটাই নাকি সাপোর্ট। জুটিতে থাকাটা ইম্পর্টেন্ট, তাই তো? একদম, জুটিতে থাকাটা ইম্পর্টেন্ট, পাশে থাকাটা ইম্পর্টেন্ট। মানে আমার নিজের মানুষ যদি পাশে থাকে, জাস্ট পাশে আছে, কিছু করছে না কিন্তু জাস্ট আছে, এইটা একটা সাংঘাতিক সাপোর্ট। এবং ওকে ছাড়া আমি অসহায়, তো পুরো হয় না, কাজই এগোবে না। বড় একটা সমস্যাও আছে, আমি মেন্টালি ভীষণ রকম ডিপেন্ডেন্টও। আমি জানি আমি এই কাজটা করে ফেলতে পারবো, কিন্তু আমার মানসিকতা এমন হয়ে গেছে, আমি ওর প্রেজেন্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ওটা আমি করে ফেলতে পারবো, কিন্তু আমি এত বেশি ডিপেন্ডেন্ট ওর উপর, ও না থাকলে আমি কাজটা এগোতেই পারবো না। সেটা ওর ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রেও হয়। আমি জানি মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যেতে পারবো, স্কুলটা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, পারছি না, হচ্ছে। আমি হয়তো একা একটা কোনো কাজ পেলাম, আমাকে ইনফ্যাক্ট আমি কয়েকটা সিনেমায় কাজও করেছি, আমি প্রথম এটা জেনে তার প্রথমেই সেটা শেয়ার কিন্তু করবো ওর সাথে যে এটা হয়েছে। এইবার এইরকম ভেবে ভাবতে ভাবতে একবার একটা মজার জিনিস হয়েছিল। আচ্ছা, আমি ওকে বলছি, আচ্ছা তোমার আমার মধ্যে যদি কোনো ছাড়াছাড়ি হয়ে যায়, তুমি একজন অন্য মানুষের সঙ্গে থাকছো, আমি একজন অন্য মানুষের সঙ্গে থাকি, তাহলে কি হবে? তো আমি লাস্টে চিন্তা করে দেখলাম, আমি যদি এটা অন্য মানুষের সাথে থাকিও, সে কার সাথে কি হচ্ছে সেটা শেয়ার করার জন্য বোধহয় আমি ফোন করবো। তো অতএব এত ঝামেলাতে দরকার কি, চলো আমরা আছি একসাথে। এইটা ভেবে একদিন ওর খুব শরীর খারাপ করে গেছিল। তো একটা বড় প্রবলেম হচ্ছে প্যানিক, ভীষণ প্যানিক করে যে কোনো বিষয়ে, কঠিন পরিস্থিতিতে পড়লো কি প্যানিক করা শুরু হয়ে গেল। এটা স্বপ্ন দেখেছে যে আমি ওর সাথে ঝগড়া করে কোনো একটা জায়গায় চলে গেছি, সেটা ভেবে, সেটা স্বপ্নটা দেখে বিছানা থেকে উঠেও কাঁপছে লিটারালি। এইরকম ও মানে এতটা কি জানি না, মানে এটা আমাদের আর কতদিন থাকবে বা আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো কিনা, আই হোপ পারবো। সো আর এটা দরকার, মানে মানে ধরো তুমি যদি তোমার নিজের মানুষের সঙ্গে অ্যাটাচ থাকো, তাহলে বাইরের কে কি বললো না বললো ভীষণ 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 ম্যাটার করে, যে আমার মানে পাশাপাশি লোকগুলো কি বললো আমার কিচ্ছু যায় আসে না, আমার মানুষটা আমাকে ঠিক বললো কিনা সেটা ম্যাটার করে। একদম একদমই। এবং তোমাদের কথায় আমি যেটা বুঝলাম যে এই সোশ্যাল মিডিয়াটাও তো অনিশ্চিত, কোন মাসে কি রেভিনিউ আসবে, কোন মাসে কতটা রিচ হবে, এটাও তো ভাবাটা খুব কঠিন। তো সেই সময় তো শক্ত করে থাকাটা, এটা ভীষণ। আমি আবারও রিপিট করছি ওই একই কথা, যে এটা তো একটা আনসার্টেন। তো আনসার্টেন কেন, প্রত্যেকটা ভিডিও বানানোর পর আমরা যেন একটা খাদের ধারে গিয়ে দাঁড়াই, যে এই ভিডিওটা চলবে তো, ওই ভিডিওটা চলবে তো, এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং ওই আনসার্টেনিটি এবং তার সঙ্গে স্ট্রাগল, লড়াইটা লড়ে যাওয়া, এইটা চলবে। ও খুব ভেঙে পড়ে। প্রথম কথা হচ্ছে, ধরুন মাসের প্রথমে একটা ভিডিও দিলাম, সেটা যখন হিট করে আমার কাজের গতিটা বাড়ে, এটা একটা মানসিক সমস্যা, এটা সাইকোলজি, এটা একটা সাইকোলজি কাজ করে, এখানে কাজ করে না। এইবার গত মাসে যেটা হয়েছে, আমরা একটা খুব ভালো কাজ, যেটা আমাদের খুব কাছের কাজ, আমরা যেটা বলতে চেয়েছি সেটাই করতে পেরেছি, সেই কাজটা ওয়ার্ক করেনি। অর্ণব বলছে এরকম করলে আমি কাজ করবো না, 2 দিন কাজই করছে না, বসে আছে। তারপর খোঁজ নিলাম, মানে আমাদের তো যারা সোশ্যাল মিডিয়া বন্ধু, সেটা জানা গেল না, ফেসবুক যেহেতু এখনো একটা ইনবিল্ড একটা প্রসেসের মধ্যে রয়েছে, ওই জন্যে ওরা যখনই কিছু আপডেট করে পুরো ব্যাপারটা না একটু ঘেটে যায়, যেটাকে বলে আমরা ইংরেজিতে বলি গ্লিচ চলছে। আমাকে বন্ধুরা বললো গ্লিচটা একটু ওয়েট করে যাও, গ্লিচ কেটে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। সত্যি হয়েছেও তাই, কিন্তু যতদিন গ্লিচটা চলেছে আমার মাথার মধ্যে গ্লিচ চলছে।
এবং তার এফেক্ট ফ্যামিলিতে খুব বাজে পড়ে। আমার মেয়ের উপর ও ভীষণ রকম রেগে যায়। আমি এটা বলি ওকে, ওর একটা বদ অভ্যেস আছে, কিছু একটা হলো তার জন্য যেটা করে কি, আমাকে তো কিছু বলতে পারবে না, আমার বাড়িতে যারা রয়েছে তাদের ওপর হম্বিতম্বি করবে, আর মেয়ের ওপর আর পোষ্যর ওপর ভীষণ রকম, মানে তারা যদি সামনে আসে ও যে কি করবে ও বুঝে উঠতে পারে না। বলে এই সময় না আমাকে কারোর কাছে যেতেও বলো না, তাদেরকে আমার কাছে পাঠিয়েও না। এমনটা হয়েছে গত পরশু দিনকে, ক্রিসমাস ট্রি আছে, কাজ হচ্ছে না বলে ওর একটু মাথাটা গরম আছে, ক্রিসমাস ট্রিটা রাখা আছে, আমার পোষ্যটি কী করেছে, ওখান থেকে জাস্ট একটা ফুল মুখে করে নিয়ে এসেছে। সেই রাগটাও ঝেড়েছে, ভীষণ রাগী, ওকে দেখলে মনে হয় না, ভীষণ রাগী। একটা টুল ছিল, প্লাস্টিক টুল, টুলটাকে জাস্ট ফেলে ভেঙে দিল। না আমি বললাম যে ওদেরকে তো কিছু করলে তো বিপদ হয়ে যাবে, তো আমি এই রাগটা টুলটার উপর দিই, টুলটা ভেঙে এই টুলটা আবার দেখি মা নিয়ে গিয়ে ছাদে রেখে দিয়েছে, কালকে ছাদে উঠেছিলাম দেখলাম, মা বলছে ওটা তো ফেলে দিতে পারছি না আমি, আমার তবু ওটা দেখিয়ে মেয়েকে ভয় দেখানো যাবে যে তুমি যদি এরকম করো ঠিক ওরকমভাবে তোমাকে ছোড়া হবে। আমরা এরকমভাবে জীবনযাপন করছি, আমরা আমাদের মতো ভালো আছি। এবং এই যে শাশুড়ির একটা চরিত্র তোমরা দেখাও যে বাতিকগ্রস্ত, এটা কি কাউকে দেখেছো এরকম? অল টাইম এভরি টাইম এইরকমই হন তারা। আর আমি একটা ফেমিনিজম অ্যাঙ্গেল থেকে জিনিসটা বলি, এই সমস্ত শাশুড়ি, এই সমস্ত মহিলারা অ্যাকচুয়ালি হচ্ছে এনারা ওবিডিয়েন্ট সার্ভেন্ট অফ প্যাট্রিয়ার্কি। এরা মেয়েদেরকে প্রচণ্ড রকম, মানে ইয়াং মেয়েদেরকে দেখলে এনাদের প্রচণ্ড ঈর্ষা হয়, এত ঈর্ষায় ভোগে, তাদের জীবনের অসংখ্য অপ্রাপ্তি, তার থেকে একটা ঈর্ষা, একটা ফ্রাস্ট্রেশন, সেগুলো থেকে ইয়াং মেয়েদের দেখলে এদের প্রচণ্ড ঈর্ষা হয়। নিজের বৌমা, দেখুন স্ট্রাগলটা শাশুড়িকেও করতে হয়, আমি বলবো স্ট্রাগল শাশুড়িকেও করতে হয়, যে তাকে নিয়ে মানিয়ে নিয়ে থাকতে হয়, একটা সম্পূর্ণ অন্য ক্যারেক্টারের মেয়েকে নিয়ে থাকতে হচ্ছে তাকে, সেই ক্লেশটা সহ্য করা শাশুড়ির পক্ষে। তিনিও তো অন্য একটা বাড়ি থেকে এসেছেন, বৌমাও অন্য একটা বাড়ি থেকে আসছে, তাকে যেটা সহ্য করতে হয়েছে সেটা সে মনে করে। এবার এইখানে ইনফ্যাক্ট আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ভেবেওছি যে কোনো শাশুড়ি যদি ভালো হন, তিনি তার জীবন থেকে আসল মানে স্বাভাবিক, মানে সাধারণভাবে ঘটনাটা কি হয়, যে আমি একটা স্ট্রাগল পিরিয়ড পার করে এসেছি, আজকে আমি এই বাড়িতে আমার ডমিনেট করার জায়গাটা এসেছে, অতএব নতুন যে আসছে তার উপরে আমি ডমিনেট করব। এবার এইটাকে যদি এটা হচ্ছে প্রবৃত্তি, এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রবৃত্তি, এই প্রবৃত্তিটাকে কোনো মানুষ যদি তার নিজের শিক্ষা দিয়ে ডমিনেট করতে পারেন, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, যে আমি একটা স্ট্রাগল পিরিয়ড কাটিয়েছি, আমার যে ছেলের বউ আসছে সেও তো একই স্ট্রাগল পিরিয়ড কাটাবে, সে অন্য একটা বাড়ি থেকে আসছে, তার পিতৃ পরিচয় ছেড়ে দিয়ে আসছে, সেখান থেকে যদি দুজনের ভাব হয় তাহলে কি হতে পারে, এরকম নিয়ে একটা কন্টেন্ট ভাবা হচ্ছে। তসলিমা নাসরিনের একটা অনবদ্য লাইন আছে, নারীর কোনো দেশ নেই, সেই কথাটা আমরা ওখানে ইনপুট করে এটা একটা স্ক্রিপ্টিং হচ্ছে, এটাকে যদি করা যায়। এগুলোই করে বুঝি? মা আমি ক্লাসিক্যাল ডান্সার। ওরকম সবাই বলে, বাবু তো আর সব প্রোগ্রামে তোমার সঙ্গে সবসময় যাচ্ছে না। এই যে জীবনে যেরকম রিচ আপ রিচ ডাউন রয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেরকম জার্নি তোমাদের চলতে থাকুক, প্রচুর মানুষ ভালোবাসে, এবং এই যে ভালোবাসা পাওয়াটা এটাও তো কোথাও একটা ওই এগিয়ে নিয়ে যায় তোমাদের ভীষণভাবে, তাই না? ভীষণভাবে এগিয়ে নিয়ে যায়। আমি সবসময় মনে করি যে আমার কাজ সেখানেই যাক যেখানে মানুষ সেটা দেখবে এবং দেখে তার একটা ভ্যালিডেশন দেবে। শুধু ওই যে ও বললো না আমরা শুধু হেটার্সদের মনে রাখি, আমি দেখেছি আমার কমেন্ট বক্স খুলে দেখেছি অনেক সময় এত মানুষ ভালো ভালো কথা লেখেন, সেগুলো আমাদের ইন্সপিরেশনের কাজ করে। ওই কমেন্টগুলোর জন্য আবার পরের ভিডিওটা বানাতে ইচ্ছে করে। এই হচ্ছে, হ্যাঁ এখন বলতে পারি তোমরা টাকা পাচ্ছ বলে ভিডিও বানাচ্ছ, নট অনলি দ্যাট, অ্যাকচুয়ালি আমরা ওই ইন্সপিরেশনটা না পেলে, ওই ভালো কমেন্টটা না দেখতে পেলে আমার ইচ্ছে করবে না। টাকা আমি এনিহাউ, এখন টাকা কামানোর অনেক প্রসেস আছে। সেদিনকে আমরা শ্রীরামপুর মার্কেটের মধ্যে দাঁড়িয়ে আছি, একজন মহিলা, তিনি কিন্তু গৃহবধূই আমার দেখে যা মনে হলো, হাউস ওয়াইফ, তিনি সামনে এগিয়ে এসে বললেন আপনাদের কিছু মানে একটু কিছু র কমেডি নিয়ে অনেকে অনেক কথা বলেন, ওইগুলো থাক, জানেন ওগুলো না থাকলে আর তাহলে কমেডি করার দরকারটা কি, ওগুলো একটু থাকা ভালো, ভাল লাগছে দেখতে। তো যাই হোক,
ইন্সপিরেশন। সোশ্যাল মিডিয়া এখন যেটা বলার যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা খুব ভালো ভিডিও বানায় এবং আস্তে আস্তে তাদেরও গ্রো হয়, তারাও মানে ভাইরাল হয়ে ওঠে। সেক্ষেত্রে কখনো কম্পিটিশন মনে হয়েছে যে পরবর্তী কি ভাববো, নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার এইরকম কোনো চিন্তাভাবনা এসছে? আমি কম্পিটিশন কাউকেই মনে করি না, তার কারণ সবার কাজের আলাদা ধরন, প্রত্যেকের ধরন কিন্তু আলাদা। হয়তো সাবজেক্ট এক, কিন্তু ওই যে মেসেজ দেওয়ার ব্যাপারটা সেটা সবার আলাদা আলাদা। তাই এখানে কেউ কারোর কম্পিটিটর বলে আমার মনে হয় না, যে আমি যেটুকু করব সেটুকু গ্রো আমার হবে। আমরা অনেকের ফ্যান, একদম আমি অনেকের ফ্যান, অবশ্যই আমার খুব ভালো লাগে, অনেকের কাজ আছে। এবং আমরা বসে বসে ভাত খাওয়ার সময়, আমরা যখন ভাত খেতে বসি তখন টিভি চালিয়ে আমি তাদের ভিডিও দেখি, তাদের ভিডিওস দেখি, খুব দেখি আমরা ভিডিওস। আমার অনেক কিছু শিখি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমার নাম নিতে কোনো আপত্তি নেই, লাফটার সেন, প্রীতি সিজ, অনেকে আছে যাদের আমার প্রচণ্ড, তাদের কাজ খুব, ওরা খুব কি বলবো মানে ডেডিকেটেড না, ওরা খুব প্রাউডলি ওই কাজটা করে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। এই যে মেট্রোর ঘটনাটা নিয়ে, কিস করার ঘটনাটা নিয়ে আমি দেখলাম কিরণ দত্ত বঙ্গাই একটা স্টেটমেন্ট দিয়েছে, আমার দেখে সত্যি ভালো লাগলো। ঠিক আছে, তার মানে এই ইয়াং জেনারেশনটা এটার সঙ্গে থাকুক দরকার। নতুন করে ভাবছি, আমাদের এই একটা সমস্যা কি জানেন, জেনারেশন গ্যাপ বলা যেতে পারে। আমাদের বাবা মা যে জেনারেশনে আছে, আমাদের ঠাকুমা দিদিমা যে জেনারেশনে আছে, তারপরে এই উইদিন 10 ইয়ার্স পুরো চিত্রটা বদলে গেছে। আমি 1998-এ আমার বার্থ ইয়ার, কিন্তু এই যে 1998 থেকে 2010-এর মধ্যে পুরো ছবিটা বদলে গেছে অ্যাকচুয়ালি। তো এইটার মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে না তারা পারছেন, আর না আমরা তাদের মতো করে ভাবতে পারছি। এই জেনারেশন গ্যাপটার জন্য এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। টেলিফোন থেকে হাতে হাতে মোবাইল, এবং সেটা স্মার্ট। এই মানে একটা দ্রুত চেঞ্জের মধ্যে মানুষ নিজেকে খাপ খাইয়ে নিতে মানে পারছে। আমি গ্রামোফোনে গান শুনেছি, আমার 92-তে জন্ম, আমি গ্রামোফোনে গান শুনেছি, তারপর ক্যাসেট প্লেয়ার এলো, তারপর এলো ভিসিআর, তারপর এলো সিডি, তারপর পেন ড্রাইভ, মাইক্রোচিপ, এখন অনলাইন। এই টোটাল জার্নিটা, এতে একটা জেনারেশন গ্যাপ হয়েছে। 60-70s এর যারা, তারা আমরা যদি মনে করি যে কিসটা খুব ইজি ব্যাপার, এখন আমারও মনে হয় কিসটা কোনো বড় ব্যাপারই না এখনকার দিনে। অ্যাটলিস্ট এই যে ধরনের আমাদের সমাজে যে ধরনের একটা নোংরা চিত্র আছে, সেই নোংরা চিত্রগুলোকে ঢাকার জন্য এই কিস বা হাত ধরা, একটু ভালোবাসা, এই যে বলছে বাচ্চারা দেখলে কি শিখবে, বাচ্চারা দেখলে ভালোবাসতে শিখবে। আমি যদি আমার হাজব্যান্ডের হাতটা ধরি, আমাকে যদি আমার মেয়ে করে এগুলো, আমরা ভীষণ রকম হেলদি রিলেশনশিপ মেনটেন করি বাড়িতে, ইভেন আমাদের হেলদি রিলেশনশিপ আছে। তো সেইটা দেখে আমার মেয়ের কখনোই কারোর ওপর গিয়ে চিৎকার করতে ইচ্ছে করে না। আমি দেখেছি ঝগড়া হচ্ছে বাড়িতে, বাবা মার মধ্যে অসম্ভব ঝগড়া, সেই বাচ্চা বাইরে গিয়ে ছেলে মেয়েদের মারছে, স্কুলে মারছে। তো তুমি যা দেখাবে, একদম যা দেখাবে বাচ্চা তাই শিখবে। বাচ্চা যদি মনে করে যে আমি ওই কিস করবো, তার এটা ভাবনা হবে যে আমি ওই বয়সে গিয়ে পৌঁছে, এখনকার বাচ্চারা ভীষণ রকম মানে ভীষণ অ্যাডভান্স, তারা বুঝবে ওই বয়সে গিয়ে আমাকে ওটা করতে হয়, তারা কখনোই সেই বয়সে সেটা করবে না। এটা আমি বোঝাতে পারছি না কাউকে, এটা বোঝানো সম্ভব না। ভালোবাসাটা খুব জরুরি, প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোবাসাটা খুব জরুরি। মানে আমাদের মেয়ের ক্ষেত্রেই হয়েছে যে আমরা একে অপরকে মানে হাগ করছি, সেটা দেখলে আমার মেয়ের প্রচন্ড আনন্দ হয়, অত্যন্ত খুশি হয়। ও যে কি খুশি হয়। আমার বাবা মা মানে একে অপরের প্রতি যে ভালোবাসা প্রবণ, সেটা ওকে একটা অত্যন্ত আনন্দ দেয়, রিলিফ পায়। এবং আমাদের যখন ঝগড়া হয়, আমার মেয়ে ভীষণ রকম ক্লাস থেকে ঝগড়া হয়েছে, মেয়ে কাঁদছে, ভীষণ এফেক্ট করে এগুলো। তো যারা বলেন এই কথা যে বাচ্চারা কি শিখবে, প্রথম কথা বলি বাচ্চারা বাচ্চাদের মতো করে শিখবে, এইটুকুই, তাদের উপর ছেড়ে দিন, এত ভেবে লাভ নেই। একদম স্মার্ট আজকের দিনের বাচ্চারা, তো কেন মানে তাদেরকে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। আমার একটাই বক্তব্য যে সোশ্যাল মিডিয়াতে কে কি কন্টেন্ট বানাবে সেটা কন্টেন্ট ক্রিয়েটারের উপর ডিপেন্ড করে, সেটা অডিয়েন্স ঠিক করে দেবে না কিন্তু। তো আপনারা যে বলেন, মানে আমি এটা অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, যে আপনারা বলেন বাচ্চারা অনেক সময় ফোন দেখে, প্রথম কথা বাচ্চা ফোন কেন দেখবে? বাচ্চার তো ফোন দেখার কথা না, কন্ট্রোলটা তো তার গার্জেনের থাকা উচিত। সেই কন্ট্রোল তো গার্জেনকে করতে হবে, সেই কন্ট্রোল তারা ফেলিওর, অ্যাজ আ গার্জেন তারা ফেল করছে, তাই জন্য বাচ্চা হাতে ফোন পাচ্ছে এবং সেগুলো তারা শিখছে। আমার মেয়ে 4 বছর বয়স, আমার মেয়ে কোনোদিন ফোন হাতে নেয় না।
এইটা তো বাবা, এবং আমি দেখেছি একটা, আমি ডাক্তারের কাছে গেছি, একটা 8 মাসের বাচ্চাকে তার মা জাস্ট এরকম ফোন দেখাচ্ছে, বাচ্চাটা চুপ আছে, ফোনটা বন্ধ করলে বাচ্চাটা কাঁদছে। এই দায়টা কার? দায়টা বাবা মার। তো এখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ দিলে লাভ নেই। যেভাবে আপনারা প্রিয়া আর্ণবকে ভালোবাসছেন সেভাবেই ভালোবাসুন, পরিবার আরও অনেক বড় হোক। ধন্যবাদ তোমাদেরকে এবং তোমার ফলোয়ার্সদের যারা এত ভালোবাসা দেয় তাদেরকে যদি কিছু বলতে চাও। একটাই কথা, প্রিয়া আর্ণবের কাজগুলো করবে। আপনারা যেভাবে এতদিন ভিডিওগুলো দেখে এসেছেন, হ্যাঁ অবশ্যই যারা মানে আমাদের সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে বলছি, তো প্রিয়া আর্ণবের কাজগুলো এরকমই থাকবে, এই রাস্তাতেই হাঁটবে প্রিয়া আর্ণব। আমি বলবো 4 বছরের পর এতদিনে প্রিয়া আর্ণব অ্যাকচুয়ালি কি রাস্তায় হাঁটা উচিত সেটা একদম খুঁজে পেয়েছে। তো সেই রাস্তাতেই প্রিয়া আর্ণব। তো আপনারাও সেই রাস্তায় হাঁটবেন আশা করি। আপনারা হাঁটছেন অলরেডি অনেকেই।